নমস্কার বন্ধুরা, আজকে আমরা দ্বাদশভাবে রাহুর অবস্থানজনিত ফল নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটা ব্ল্যাঙ্ক চার্ট নিয়েছি। তো এখানে আমরা লগ্ন, যদি আমরা মেষকে আমরা যদি লগ্ন হিসেবে ধরি, তাহলে সেখান থেকে আমাদের মীন রাশিতে রাহু অবস্থান করছে, সেটি আমাদের ধরে নিতে হবে। তবেই আমরা এই বিচার ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো রাহু যেভাবে অবস্থান করছে সেই ভাবকে দেখতে হবে। প্রথম কথা, রাহু যদি দ্বাদশভাবে অবস্থান করে, লগ্ন যদি মেষ হয়, সেক্ষেত্রে আমাদের এই মীন রাশিকে দেখতে হবে এবং রাহু দৃষ্টি যেখানে যেখানে পড়েছে সেই ঘরগুলোকেও আমাদের দেখতে হবে। তো আমরা জানি যে রাহুর দৃষ্টি পঞ্চমে পড়ে, প্রথম দৃষ্টি। তো সেক্ষেত্রে আমাদের এই ঘরটি উপর কিন্তু রাহুর একটা প্রভাব থাকছে। সপ্তম ঘর, তারপরে নবম ঘর এবং তারপরে দ্বাদশে একটা দৃষ্টি রাহুর পড়ছে। তো আমরা যদি রাহুর দৃষ্টি কোন কোন ঘরের উপর পড়ছে সেটি যদি আমরা আলাদা করে মার্কিং করে দিই, পঞ্চম ঘর, সপ্তম ঘর, নবম ঘর আর এই লগ্নের ঘর। তো যেমন রাহু যে ঘরে অবস্থান করবে সেই ঘরের অধিপতি, তার যে শক্তিমত্তা, তার যে প্রকৃতি, তারই মতো রাহু কিন্তু ফল দেবে। কারণ যেহেতু রাহু একটা ছায়াগ্রহ এবং তার আসলে কোনো অস্তিত্ব নেই, তো সেই জন্য সে যে ঘরে বসে থাকবে সেই ঘরের যে গৃহস্বামী, তার ওই চার্টে তার বলবত্তার উপরই রাহু কিন্তু ফল দিয়ে যাবে। এবং রাহুর যে দৃষ্টিগুলি, তার পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশ দৃষ্টি যে ঘরগুলির উপর পড়বে সেই ঘরগুলিকেও কিন্তু খুব গুরুত্ব সহকারে বিচার বিশ্লেষণ করে আমাদের দেখতে হবে। এবার আমরা চলে আসব যে দ্বাদশ ঘর, তার কারকতা আমাদের জানতে হবে। যে দ্বাদশ ঘরে রাহু অবস্থান করে আছে, সেই রাহুর দ্বাদশ ঘরে রাহু অবস্থান করলে তার যে কারকতা সেটি আমাদের জানতে হবে। না, দ্বাদশ ভাব হচ্ছে কিসের কারকতাতে? ব্যয়, ক্ষতি, তারপরে হানি, বিদেশ যাত্রা, মোক্ষ, ইনভেস্টমেন্ট, শয্যাসুখ, এগুলির কারকতা দেয়। তো সেই হিসেবে এই কারকতাগুলিকেও আমাদের মাথায় রাখতে হবে। আর যেখানে যেখানে দৃষ্টি পড়েছে, আমরা যদি লগ্ন সাপেক্ষে ধরি, তাহলে প্রথম ঘরে দৃষ্টি পড়েছে, চতুর্থ ঘরে দৃষ্টি পড়েছে, তারপরে ষষ্ঠ ঘরে দৃষ্টি পড়েছে, আর অষ্টম ঘরে একটা দৃষ্টি আমরা পড়েছে। এটা আমরা লগ্ন সাপেক্ষে যদি আমরা ধরি, রাহু তো ব্যাক সাইড দিয়ে আমাদের দৃষ্টিগুলো, যেহেতু রাহুর মুভমেন্টটা রেক্টোগেট অবস্থায় সবসময় থাকে, তো লগ্ন সাপেক্ষে যদি আমরা দেখি সেখানে এই ঘরগুলি কিন্তু উপর দৃষ্টি পড়ছে। এক নম্বর ঘর, এক নম্বর ঘর, 4 নম্বর ঘর, 6 নম্বর ঘর এবং 8 নম্বর ঘর, এই ঘরগুলির উপর কিন্তু রাহুর একটা প্রভাব পড়ছে দৃষ্টির মাধ্যমে। তো এবার এই ঘরগুলির কারকতাও আমরা জেনে নেব। সেখানে চতুর্থ ঘর সেখানে ভৌতিক সুখের কথা বলে, সম্পত্তি, যানবাহনের কথা বলে, প্লটের কথা বলে, মায়ের কারকতা দেয়। তো এই দ্বাদশ ভাব এবং তার সঙ্গে 4, 6, 8 আর লগ্নভাব, এদের কারকতাগুলো আমাদের জানতে হবে। তবেই আমরা ঠিকঠাক বিচার করতে পারবো যে একজন ব্যক্তির দ্বাদশে যদি রাহু থাকে সে কী ফল পেতে পারে। ষষ্ঠ ভাবের যে কথা যদি আমি বলি, সেখানে আমাদের ষষ্ঠ ভাবের ক্ষেত্রে আমাদের ঋণ, রোগ, শত্রু, কোর্ট কাছারি, মামা এবং কম্পিটিশান, মামলা মোকদ্দমা, এগুলির কথা বলে। অষ্টম ভাবের কথা যদি আমরা বলি, অষ্টম ভাব সাপেক্ষে আমরা কী পাচ্ছি? মৃত্যুতুল্য কষ্ট, বাধা, দুর্ঘটনা, চিন্তা, শারীরিক মানসিক পীড়া, রিসার্চ, গভীর চিন্তা, সাংসারিক বিভিন্ন ঝঞ্ঝাট, এগুলির কথা বলে। এবার চলে আসবো আমাদের লগ্ন ভাবের আমাদের কী কথা বলছে?
না, লগ্নভাবের কারকতা যদি আমরা দেখি, সেখানে শরীর, মান, যশ, রূপ, মেজাজ এগুলির কারকতা দেয় হচ্ছে লগ্নভাব। তো এবার আমরা আসল তথ্যে চলে আসব। দ্বাদশে রাহু থাকলে জাতকের কিন্তু দেখা যায় যে একটা বিদেশ যাত্রার যোগ তৈরি হয়। ইলেকট্রনিক্স দ্রব্য তার নিয়মিত খারাপ হতে পারে, অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে এবং সহজে ঘুম আসতে চায় না। ভালো খারাপ মিশিয়ে সব কিছুই হতে পারে। তো তার চার্টের অন্যান্য গ্রহের অবস্থান এবং রাহু যে ঘরে অবস্থান করছে তার অধিপতিকেও এখানে বিচার বিশ্লেষণ করতে হবে। এবার রাহু যদি দ্বাদশভাবে যদি ভালো অবস্থায় থাকে তাহলে জাতকের বিদেশে সে বিদেশে পাকাপাকিভাবে বসবাস করতে পারে। ইলেকট্রনিক্স দ্রব্যের প্রতি জাতকের একটা আগ্রহ থাকবে এবং তার থেকে তার একটা ইনকাম হবে। রাহু যখন দশা অন্তর্দশা চলবে তখন জাতক বিদেশে গিয়ে প্রচুর অর্থ ইনকাম করবে, গাড়ি বাড়ি কিনে একটা পাকাপাকিভাবে বসবাস করবে। কোর্ট কাছারিতেও তার বিজয় প্রাপ্ত হবে, শত্রুর উপর চাপ তৈরি করবে। এবার ঘটনা হচ্ছে কি, আমরা যদি এই চার্ট অনুযায়ী আমরা যদি দেখি, রাহু এখানে মীন রাশিতে অবস্থান করছে। তো মীন রাশির অধিপতি এখানে কিন্তু বৃহস্পতি। অতএব এই জাতকের জন্মকুণ্ডলিতে, এটা তো আমরা জানি যে D1 চার্ট নিয়ে আমরা আলোচনা করছি জন্মকুণ্ডলী। তো এখানে বৃহস্পতি গ্রহের একটা বলবত্তা খুবই গুরুত্বপূর্ণ। যদি তার মেষ লগ্ন হয়, সে সাপেক্ষে বৃহস্পতি যেহেতু দ্বাদশপতি, তাই বৃহস্পতির কারকতা এবং বৃহস্পতি কতটা শক্তিশালী তার উপর বেশ করে কিন্তু রাহু কতটা শক্তিশালী হবে সেটা নির্ভর করছে। প্লাস রাহু যদি শক্তিশালী হয়ে যায় কোনো রকমভাবে, রাহু বা এমনও দেখা গেল যে রাহু যার নক্ষত্রে আছে সেই নক্ষত্র শক্তিমত্তার উপরও কিন্তু রাহু শক্তি বাড়তে পারে। তো যে কোনো রকমভাবে যদি রাহু শক্তিশালী হয় এবং রাহু যদি পজিটিভ কিছু দেওয়ার ক্ষমতা থাকে চার্টে, তাহলে দ্বাদশে যখন রাহু অবস্থান করবে তখন পজিটিভ জিনিসগুলোই কিন্তু রাহু দিয়ে যাবে। এবার আমরা বেশ কিছু তথ্য আমরা এখানে জেনে নেব যে D1 চার্টে যখন রাহু অবস্থান করবে তখন কি ঘটতে পারে, ভালো খারাপ মিশিয়ে। নানা রকম গণ্ডগোল, বিশৃঙ্খলাপূর্ণ ঘটনা জাতকের ক্ষতি হতে পারে, নানা রকম অপব্যয় হতে পারে, চুরি হতে পারে, প্রতারণার মাধ্যমে অর্থ বা সম্পত্তি নাশ, এটাও কিন্তু অসম্ভব নয়। সঙ্গমের ব্যাপারে তার প্রচুর ব্যয় হতে পারে, কারণ দ্বাদশ ঘর আমরা জানি সেটা একটা শয্যাসুখের ঘর, সঙ্গমের ঘর। তো সেই হিসেবে সেই পারপাসে তার অনেক ব্যয় হতে পারে। ভ্রমণ এবং স্থান পরিবর্তন, অনর্থক ব্যয় হতে পারে, নানা রকম কলঙ্ক অপবাদও রটতে পারে। কারণ লগ্ন সাপেক্ষে আমাদের দ্বাদশ ভাব সেটি কিন্তু আমাদের অপবাদের কথা বলে। শত্রুর ষড়যন্ত্র, কর্মহানি, অবনতি, নানা রকম বিপদ, শত্রুর ষড়যন্ত্রে কোনো মামলা মোকদ্দমা এবং বহু ব্যয় হতে পারে, যে ব্যয়ের সুশৃঙ্খল হয় না। চুরি, প্রতারণা, দুর্ঘটনা, জিনিসপত্র নষ্ট হয়ে যা, এই ধরনের ঘটনা ঘটতে পারে। আবার একটা কি, দ্বাদশে যদি রাহু অবস্থান করে তাহলে সঞ্চয়ের বিরোধী হয়, অপ্রয়োজনীয় প্রচুর ব্যয় হয়ে যায়। দ্বাদশস্থ রাহু যদি পীড়িত হয় তাহলে জাতকের কর্মস্থানে কোনো শান্তি পায় না। কর্মস্থানে দ্বাদশ ঘর তো আমরা জানি যে সেখানে রাহু অবস্থান করলে একজন মানুষকে কিন্তু দেখা যায় কি যে বিদেশ যাত্রা করাতে পারে। তো দেখা যায় যে দ্বাদশভাবে রাহু যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু কর্মস্থান বিদেশেই হোক আর দেশেই হোক, বিদেশে হয়তো গেল, তো সেখানে কিন্তু তার কর্মস্থানে শান্তি খুঁজে পাচ্ছে না। সেখানে গুপ্ত শত্রুতার কারণে ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতা হবে, সত্য মিথ্যা নানা রকম অপবাদ এবং বিভিন্ন ধরনের অপবাদের কারণে তার অবনতি ঘটবে। ইন্দ্রিয়ের প্রতি তার আসক্তি অনেক বাড়বে এবং অর্থ সম্পত্তি নষ্ট হবে। শত্রুর ষড়যন্ত্রে কারাবাস বা দেশত্যাগ পর্যন্ত হতে পারে। তাহলে আমাদের যে বিদেশ যাত্রা যে আমরা করছি, এক্ষেত্রে আমাদের একটা মাথায় রাখতে হবে, রাহু দ্বাদশে থাকলেই যে সবসময় বিদেশ যাত্রা হবে এমনটি কিন্তু নয়। রাহু হয়তো দেখা গেল যে লগ্ন সাপেক্ষে রাহু এই দ্বাদশভাবে অবস্থান করেছে, এর সঙ্গে কিন্তু এই তৃতীয় ভাব, লগ্ন থেকে তৃতীয় ভাব এবং নবম ভাব, নবম ভাব এবং তৃতীয় ভাব, নবম ভাব এবং দ্বাদশ ভাব, এই তিনটে ভাবেরই গুরুত্ব আছে। তো তৃতীয় ভাব আমরা জানি যে স্বল্প দূরবর্তী জায়গায় কোনো
কাজের প্রয়োজনে আমরা যদি ভ্রমণে যাই তখন তৃতীয় ভাব যুক্ত হয়ে যায়। নবম ভাবটা দেশের মধ্যে, আর দ্বাদশ ভাবটা হচ্ছে দেশের বাইরে। এবার দেশের বাইরে দেখতে হলেও কিন্তু 3, 9 এই দুটোর কানেকশান দ্বাদশের সঙ্গে থাকতে হবে, তবেই সেটা জোরালো হবে। কারণ সে তো তার ছোট এলাকা পেরিয়ে, তার রাজ্য পেরিয়ে, দেশ পেরিয়ে তবে তো বাইরে যাবে না। অতএব বিদেশ যাত্রার ক্ষেত্রে 3, 9, 12 একটা কানেকশান দরকার আছে, তার সঙ্গে দ্বাদশে রাহুর অবস্থান দরকার আছে। এবার রাহু যদি ভালো থাকে কারো একজনের চার্টে শক্তিমত্তার দিক থেকে, তাহলেই কিন্তু সেই বিদেশ যাত্রা হলেও সেটা তো সুখকর হবে। তা নাহলে সেখানেই অনেক ধরনের সমস্যার মধ্যে সে পড়ে যাবে। দ্বাদশস্থ রাহু যদি ভালো অবস্থায় থাকে, তাহলে কোনো ব্যক্তি দান গ্রহণ করে বা অন্যায়ভাবে অর্থে জাতক সহসা ধনবান হন। কিন্তু রাহু যত অনুগৃহীত হোক না কেন, অপব্যয় বা লোকের যে অপবাদ সেগুলো থাকবে। তো কখনো কখনো দেখা যায় কি যে অন্যের দেয়া দান সেগুলোতে জাতক উপকৃত হয়েছে, কিন্তু সে যাই হোক না কেন অপবাদ তাকে পেতেই হবে। তো আজ এই পর্যন্তই। ভবিষ্যতে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।